মুক্তিযুদ্ধের অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা তালিকা করে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ। ২০২৫ সালের মধ্যে সব নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র, একনেকে ১৮০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন। শনাক্ত ৪.৫ লাখ ছাড়ালো, করোনায় আরো ৩২ মৃত্যু। লকডাউন নয়, কঠোর হবে সরকার। রাজধানীর মোহাম্মদপুরে বস্তিতে আগুন, প্রায় ১০০ ঘর পুড়ে ছাই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও আগ্নেয়াস্ত্রগুলো জাতীয় ঐতিহ্য হিসেবে কেন সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ৬ মাসের মধ্যে অস্ত্রের তালিকা প্রতিবেদন দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র আগ্নেয়াস্ত্রগুলো অপ্রচলিত, পুরনো ও অকার্যকর উল্লেখ করে সরকার বিক্রি করতে চায়। প্রাচীন নিদর্শন ও স্মৃতিচিহ্ন হিসেবে অস্ত্রগুলো কিনে নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের ২টি ও সুইজারল্যান্ডের একটি অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের অস্ত্র বেচতে চায় সরকার শিরোনামে গত ৫ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওই অস্ত্র সংরক্ষণের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না ও আইন ও সালিশ কেন্দ্র। মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্টে বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দেন। মুক্তিযুদ্ধের অস্ত্রগুলো বিক্রির উদ্যোগ এবং নেওয়া যাতে বন্ধ হয় এবং সাথে সাথে স্টে এবং ইনজাংশন দিয়েছে এবং এইটার ৬ মাসের মধ্যে আপনার যে অস্ত্রগুলো কোথায় কী অবস্থায় আছে সেইটার রিপোর্ট দিতে বলেছে। পাশাপাশি অস্ত্রগুলো বিক্রি ও হস্তান্তর কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া অস্ত্রগুলো ঐতিহ্য হিসেবে সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এই বিষয়েও রুল দেওয়া হয়েছে। এইগুলোর মধ্যে মুক্তিযোদ্ধাদের স্মৃতি এবং এই যে স্মৃতিগুলো যদি থাকে তাহলে আমাদের দেশের নতুন প্রজন্ম যারা আছে তারা এটা দেখে আমাদের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। প্রতিরক্ষা সচিব, অর্থ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য সচিবকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সরকারি প্রকল্প শেষ করতে না পারলে নতুন কাজ পাবে না। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এমন অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ২০২৫ সালের মধ্যে সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে ১,৮০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুরুশকুল বিশেষ আশ্রয়ন সহ ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সভা শেষে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব। ব্যাখ্যা করেন প্রকল্প সংক্রান্ত প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন। তো এইসব প্রতিষ্ঠান যারা কতগুলো কাজ পেয়েছে, কাজ সময় মতো শেষ করেছে কিনা, কোন সময় শেষ করেছে তার একটা তালিকা কনসার্ন সব মন্ত্রণালয় তৈরি করবে এবং এটা প্রকাশ করতে হবে এবং তারা সময় তার কাজ কতগুলো করছে, কাজ শেষ করলেই পরের কাজ পাবে, এরকম একটা নির্দেশনা দিয়েছেন। যাতে আমাদের দুটা উদ্দেশ্য, একটা হলো যে আমাদের নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে এই নির্মাণ কাজের জন্য, দ্বিতীয়ত আমাদের সময় মতো আমাদের নির্মাণ কাজগুলো শেষ হবে। ২০২৫ সালের মধ্যে সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত জানান সচিব। এনআইডি রেজিস্ট্রেশন, সকলের আইডেন্টিটি থাকে সেটা নিশ্চিত করতে হবে, শুধু ভোটার লিস্টই নয়। এবং এটা একটা যেখানে এই কাজটা হলে সমন্বিত হয়, সবার জন্য সুবিধা হয় এবং এফিসিয়েন্টলি করা যায়, সেরকম একটা প্রতিষ্ঠানে এটা ম্যানেজ করার জন্য উনি দায়িত্ব দিয়েছেন।
একনেকে অনুমোদিত 10,702 কোটি টাকার 7 প্রকল্পে সরকারি অর্থায়ন থাকছে 6,459 কোটি 27 লাখ টাকা, আর বৈদেশিক ঋণ সহায়তা থাকবে 4,242 কোটি 96 লাখ টাকা। এটা শুধু ভ্যাকসিন আমদানি নয়, এবং অনেক সংখ্যক মানুষকে দিতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে একনেকে অনুমোদন পাওয়া নতুন প্রকল্পে প্রতিটি শিশুকে ইউনিক আইডি দেয়া হবে, জানিয়েছেন এনআইডি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্প একনেক সভায় অনুমোদন ও প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন এনআইডি ডিজি। বলেন, যারা ভোটার নয় এমন 10 বছর বয়স থেকে 17 বছর বয়সীকে দেয়া হবে পেপার লেমিনেটিং কার্ড। মোট 11টি কার্যক্রম সামনে রেখে দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে তার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মূল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। আমাদের একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে ইউনিক আইডি নাম্বার প্রদান করব, এবং সেটার জন্য কিন্তু আমরা সার্ভারের সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এবং সার্ভার অলমোস্ট উই আর রেডি। দেশে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেল 4.5 লাখ। 24 ঘন্টা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 32 জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 6,448 জনের। শনাক্ত বিবেচনায় একদিনে প্রতি 100 নমুনায় 14.85% এবং এ পর্যন্ত শনাক্তের হার 16.86%। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। 262তম দিনে দেশে 117টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 15,018 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,230 জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা 4,51,990। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি, 53.07%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.05%। নতুন 2,266 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,66,877 জন। মোট মৃত্যুর হার 1.43% এবং সুস্থতার হার 81.17%। তবে লকডাউন আসছে কিনা সচিবালয়ে এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রোগ নিয়ন্ত্রণে সরকার কড়াকড়ি আরোপ করবে। জরিমানা দিতে হবে, তারা মাস্ক পরবে না, এ বিষয়টা এখন স্পষ্ট পরিষ্কার। প্রাইম মিনিস্টার ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সিদ্ধান্ত এমনও হতে পারে শেষ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে যদি রেস্ট্রিকশন আরোপ করতে হয় সেটাও করবে। শীতের মধ্যে করোনার বিস্তার কমাতে মাস্ক ব্যবহারে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে জহুরি মহল্লার পাশের বস্তিতে আগুনে পুড়ে গেছে প্রায় 100 ঘর। বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করা হবে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। মঙ্গলবার বিকাল 4টার পর রাজধানীর মোহাম্মদপুরের বিহারীপট্টির জহুরি মহল্লার পাশের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে রান্নার চুলা বা বৈদ্যুতিক সরঞ্জাম থেকে আগুনটা লাগার সম্ভাবনা বেশি। তদন্ত কমিটি গঠন করার পরে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ আমরা জানাতে পারব। তবে তার আগেই ছাই হয়ে যায় প্রায় 100 ঘর। গৃহহীনরা এখন রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। টাকা ছিল সেই সময়টা আমরা পাইনি, আমরা শুধু পরনের কাপড় ছাড়া কিছু বের করতে পারতাম না।
বস্তিবাসী জানিয়েছেন বস্তির জমির মালিকানা নিয়ে মামলা চলছে। তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। মানুষের পাশে কাজ করে জিনিসপত্র গোছাইছি, কিচ্ছু বার করতে পারি না। আমরা ঘরে টাকা ছিল সেটাও বার করতে পারি নাই। কাজেতে এসে এখনো গা গোসল করে না এসে দেখে আগুন লাগানো। যদি কেউ না লাগা দিত তাহলে এতক্ষণ বস্তিটা জ্বলা যাওয়ার কথা না। মতিউর রহমান মিয়া চান আছে এর লগে ষড়যন্ত্র এই জায়গার জন্য পলটারা চায়। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়া আমাকে বস্তিবাসী করে হয়রান কইরা এই বস্তিটারে খালি করাইছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জামালপুর 2 আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত পরিসরের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ছাড়াও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সরকারের প্রতি আইন অনুযায়ী শপথ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী। ঢাকার বায়ু দূষণ রোধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী 30 দিনের মধ্যে জানাতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে যাতে বায়ু দূষণ না বাড়ে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আরির বেঞ্চ এ রায় দেন। এর আগে পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দাখিল করে হাইকোর্ট। সেখানে হাইকোর্টের নির্দেশে কি পদক্ষেপ নিয়েছে তা অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিল করে কমিটি। এর আগে বায়ু দূষণ রোধে 9 দফার নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। জনস্বার্থে ঢাকার বায়ু দূষণ রোধে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস নামে কেটি সংগঠন। পরিবেশ অধিদপ্তর অন্য সকল স্টেক যে অর্গানাইজেশন আছে, স্টেক হোল্ডার্স আছেন বা এই কমিটিতে যাদেরকে রাখা হয়েছে, যারা রেসপন্ডেন্টস আছেন, তাদের সবার সাথে সমন্বয় করে সকল রেসপন্ডেন্টস এই রিট পিটিশনের ওনারা আগামী 30 দিনের মধ্যে তাদের যে অগ্রগতি থাকবে সেই অগ্রগতির প্রতিবেদন ওনারা মহামান্য আদালতে পৃথকভাবে ওনারা দাখিল করবেন। শেষ হলো সশস্ত্র বাহিনীর সদস্যদের আয়কর প্রদান কার্যক্রম। কোভিড-19 পরিস্থিতির কারণে কর মেলা না হওয়ায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে কর অঞ্চল 9 এবং সশস্ত্র বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় 2 দিনের এই কার্যক্রমে স্বাস্থ্যবিধি মেনে রিটার্ন দাখিল ও সেবা গ্রহণ করেন সামরিক বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুবিশাল স্থানে ঝামেলাহীন রিটার্ন দাখিল ও সেবা পেয়ে খুশি সবাই। চলে গেলেন সিনিয়র সাংবাদিক, মুক্ত চিন্তার প্রতীক খন্দকার মনিরুজ্জামান। দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মনিরুজ্জামান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাহত সাংবাদিক সমাজ। মুশফিকা নাজরিনের আরেকটি রিপোর্ট। নির্দেশ কার্যকর করবে যে শক্তিগুলো। সাংবাদিকদের সবার কাছে তিনি ছিলেন প্রিয় মনির ভাই। দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মনিরুজ্জামান সাপ্তাহিক একতার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সেই থেকে আর থামেনি তার কলম। সাম্প্রদায়িকতা, স্বৈরশাসন, সামরিক শাসন। এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই মৌলবাদ, সেই ধারার বা সেই চেতনার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। হঠাৎ জ্বরে আক্রান্ত হন। এরপর করোনা পজিটিভ হওয়ায় শান্তিনগরের নিজ বাসায় ছিলেন মনিরুজ্জামান। শারীরিক অবস্থার অবনতি হলে 31শে অক্টোবর তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে যান না ফেরার দেশে। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এই কৃতি সন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ফ্রিজ কিনে 500 ক্যাশ ভাউচার পেয়েছেন আরও 3 ক্রেতা। তারা হলেন রাজধানীর খিলগাঁওয়ের আকরামউদ্দিন সিদ্দিকী, মগবাজারের ফয়সাল কবির এবং ব্রাহ্মণবাড়িয়ার কবির আহমেদ। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 8-এর আওতায় এই সুবিধা পেলেন তারা। খিলগাঁও ওয়ালটন প্লাজায় আকরামউদ্দিন সিদ্দিকী, বাংলা মোটরে ফয়সাল কবির এবং ব্রাহ্মণবাড়িয়ায় বুধল বাজারে কবির আহমেদের হাতে ক্যাশ ভাউচার হস্তান্তর করা হয়। দর্শক, 27 নভেম্বর থেকে 21শে টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টা, বেলা 12টা, দুপুর 2টা, বিকেল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, 11টা ও রাত 1টায়। এছাড়া সন্ধ্যা 6টায় প্রচার করা হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধের অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা তালিকা করে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ। 2025 সালের মধ্যে সব নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র, একনেকে 1800 কোটি টাকার প্রকল্প অনুমোদন। শনাক্ত 4.5 লাখ ছাড়ালো, করোনায় আরো 32 মৃত্যু। লকডাউন নয়, কঠোর হবে সরকার। রাজধানীর মোহাম্মদপুরে বস্তিতে আগুন, প্রায় 100 ঘর পুড়ে ছাই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।